আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আলোচনা করতে চলেছি এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ নিয়ে। তো তোমরা যারা মেইনলি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর প্রতি প্যাশনেটেড এবং অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করতে চাও, তাদের জন্য মূলত দুইটা ভার্সিটি আছে বাংলাদেশে, সেটা হচ্ছে MIST এবং AAUB, হুইচ ইজ এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ। তো আজকে আমি মূলত আলোচনা করব AAUB নিয়ে এবং বিস্তারিত এই ভার্সিটি সম্পর্কে একটি ডিটেইলস তোমাদের জানাবো এবং কিভাবে তুমি পড়াশোনা করলে এখানে চান্স পাবে সেই সম্পর্কিত একটি গাইডলাইন আজকে আমি তোমাদেরকে দিব। তো সবচেয়ে প্রথম প্রশ্ন যেটা তোমাদের মনে আসে সেটা হচ্ছে, এই ভার্সিটিটা কি পাবলিক নাকি প্রাইভেট? তোমরা যেমন জানো BUP, MIST এইগুলা হচ্ছে মিলিটারি বাহিনী কর্তৃক পরিচালিত পাবলিক ইউনিভার্সিটি, তেমনি AAUB হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী কর্তৃক পরিচালিত একটি পাবলিক ইউনিভার্সিটি। আরো একটি পাবলিক ইউনিভার্সিটি এমন আছে, সেটা হচ্ছে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি, যেটা হচ্ছে বাংলাদেশ নেভি যারা আর কি নৌবাহিনী যারা তাদের পরিচালিত একটি পাবলিক ইউনিভার্সিটি। তো হ্যাঁ, এটা হচ্ছে একটি পাবলিক ইউনিভার্সিটি। এইবার আসি চলো যে এই ভার্সিটির রিকোয়ারমেন্টস গুলা কি কি বা তোমার ভর্তি যোগ্যতাটা কি। তোমার যদি SSC তে 4.5 এবং HSC তে 4.5 থাকে, তাহলে তুমি এই ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবা। তো সবচেয়ে মজার বিষয় যেটা, এই ভার্সিটিতে সেকেন্ড টাইমার অ্যালাউড এবং সেকেন্ড টাইমারদের কোনো মার্ক কাটা হয় না। তো চলো আমরা একটু দেখে নিই ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা সম্পর্কে। এই ভার্সিটিটায় দুইটা ধাপে পরীক্ষা হয় এবং পরীক্ষাটা মোট 2 ঘন্টায় হয়। তো প্রথম ঘন্টায় তোমাকে করতে হয় কি, MCQ ফিল করতে হয় 60 মার্কসের এবং পরবর্তী আরেক ঘন্টায় তোমাকে 40 মার্কসের রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করতে হয়। তো দেখো, তোমার যদি এই 60 মার্কসের MCQ 1 ঘন্টার আগেই অ্যান্সার করা হয়ে যায়, তখন তুমি স্যারের কাছ থেকে চেয়ে রিটেনের কোয়েশ্চেন পেপারটা সংগ্রহ করতে পারো। তো এখন দেখো, আমি একটু তোমাকে মার্ক ডিস্ট্রিবিউশনটা দেখাই। এখানে MCQ তে মার্ক থাকে ম্যাথ 24 মার্কস, ফিজিক্স 18 মার্কস, কেমিস্ট্রি 12 মার্কস এবং ইংলিশ 6 মার্কস। রিটেনের ক্ষেত্রে দেখো, ম্যাথে থাকে 16 মার্কস, ফিজিক্সে থাকে 12 মার্কস, কেমিস্ট্রিতে থাকে 8 মার্কস এবং ইংলিশে থাকে 4 মার্কস। ওকে, সাধারণত তোমার ম্যাথে 4টা ম্যাথ আসে। এখন এই 4টা ম্যাথ কিভাবে থাকে দেখো, এই 4টা ম্যাথের পার্ট থাকে। দেখো, ম্যাথে ধরো তো তোমার এক দাগে ইন্টিগ্রেশন দিছে, তো এক দাগে তোমার 2টা পার্ট থাকে। এক দাগের 1 আর 2 পার্ট, এই 2 পার্টে ধরো তো তোমাকে 2টা ইন্টিগ্রেশন প্রবলেম সলভ করতে দিয়েছে। তারপরে ম্যাথের 2 দাগে ধরো তো তোমার ডিফারেন্সিয়েশন আসছে, এই ডিফারেন্সিয়েশনেও তোমাকে 2টা দাগ সলভ করতে দিয়েছে। তো ম্যাথ গুলো এইভাবে পার্ট বাই পার্ট থাকে, যেটাকে ওরা 16 মার্কসে কনভার্ট করে। ফিজিক্সের ক্ষেত্রে যদি বলি, ফিজিক্সে 3টা সলিড কোয়েশ্চেন আসে। কেমিস্ট্রির ক্ষেত্রে সাধারণত 2টা আসে, আবার অনেক সময় এমন পার্টও থাকতে পারে, ধরো তো তোমার একটা রাসায়নিক বিক্রিয়ার অঙ্ক দিয়ে KPKC বের করতে বললো অথবা বিক্রিয়ার হার নির্ণয় করতে বললো, এইভাবে আসতে পারে। আর ইংলিশের ক্ষেত্রে যেটা বলি, ইংলিশটা সব থেকে প্রেডিক্টেবল। ইংলিশের ক্ষেত্রে তোমার 2টা প্যারাগ্রাফ আসবে, এইটা চিরন্তন সত্য। এখন এই 2টা প্যারাগ্রাফ কোথা থেকে আসবে আমি একটু বলি। তো একটা আসবে এভিয়েশন এবং অ্যারোস্পেস রিলেটেড, আরেকটা আসবে সাম্প্রতিক বিষয় রিলেটেড। যদি আমি বলি, আমি যখন 23 সালে প্রথম পরীক্ষা দিয়েছিলাম, নাসা নিয়ে একটা প্যারাগ্রাফ আসছিল, আরেকটা আসছিল হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। 24 সালের কথা যদি বলি, 24 সালে একটা আসছিল স্পেস এক্স নিয়ে, আরেকটা আসছিল জুলাই আগস্ট রেগুলেশন। এই যে এভিয়েশন এন্ড এরোস্পেস রিলেটেড যে ফিল্ড আছে, এই সম্পর্কিত যে প্যারাগ্রাফ গুলো হয়, নাসা, স্পেস এক্স, তারপর বঙ্গবন্ধু স্যাটেলাইট, বোয়িং 777, এই যে সকল মানে এয়ারক্রাফট আর এরোস্পেসের বিষয়াদি আছে, এইগুলা নিয়ে তুমি যদি একটু প্যারাগ্রাফ পড়ে যাও তাহলেই হবে। এবং প্যারাগ্রাফ গুলো যে খুব লং প্যারাগ্রাফ তা না, 1 পেজের হাফ জায়গা দেওয়া হয় প্যারাগ্রাফ লেখার জন্য। ওই 1 পেজের হাফ জায়গার মধ্যে যেভাবে প্যারাগ্রাফটা লিখলে হয় সেভাবেই লিখবা। এখন দেখো, পরের পার্টে আসি, কোয়েশ্চেন বাংলায় হবে নাকি ইংলিশে হবে। কোয়েশ্চেনটা ফার্স্ট পার্টটা তোমার ইংলিশে দেওয়া থাকে, ইংলিশে দিয়ে ব্র্যাকেটে তোমার তার বাংলা ট্রান্সলেশনটা দেওয়া থাকে। তো দেখো, এরপরে আসি যে এই ভার্সিটিটার জন্য আমি কিভাবে ডেডিকেটেডলি প্রিপারেশন নিব। তুমি হচ্ছে ভার্সিটি A ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংকটা আছে, অর্থাৎ এই যে কোয়েশ্চেন ব্যাংকটা, ভার্সিটি A ইউনিটের যে কোয়েশ্চেন ব্যাংকটা, এই কোয়েশ্চেন ব্যাংকটা যদি তুমি খুব ভালোভাবে সলভ করে যাও, তুমি এখান থেকে MCQ রিটেন 2টাই কমন পাবা। তো এখানে কিন্তু আবার সকল মডেলের সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড, যার কারণে তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে সবগুলো কোয়েশ্চেনের অ্যান্সার করে চলে আসতে পারবা। সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রিপারেশন নিবা সেই বিষয়টাই দেখো। সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশনের জন্য ফার্স্টেই বলতে হয় ফিজিক্সের কথা। ফিজিক্সের জন্য তুমি যেটা করবা, আমির হোসেন স্যারের বইয়ের যে উদাহরণের ম্যাথ গুলো আছে, এই উদাহরণের ম্যাথ গুলো খুব সুন্দর করে করবা। তারপর আসি ম্যাথের ক্ষেত্রে তুমি যেটা করবা, ম্যাথের ক্ষেত্রে বারবার বোর্ড পরীক্ষায় আসা যে ম্যাথ গুলো আছে ওইগুলো দেখবা, সাথে সাথে তুমি বইয়ের উদাহরণের যে ম্যাথ গুলো আছে ওইগুলো সলভ করবা। আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, হাজারি স্যারের বইয়ের উদাহরণের যে ম্যাথ গুলো আছে বা বইয়ের যে উদাহরণ গুলো আছে ওইগুলো তুমি সলভ করবা।
তো এই তো গেল মোটামুটি ভার্সিটি প্রিপারেশন সম্পর্কিত কথা। এবার আসি ভার্সিটির সাবজেক্ট, ডিপার্টমেন্ট, খরচ কেমন, থাকার ব্যবস্থা কেমন সেই সম্পর্কিত কথাবার্তায়। দেখো ভার্সিটির লোকেশন সম্পর্কে যদি বলি, ভার্সিটির আন্ডার গ্রাজুয়েটের ক্যাম্পাসটা হচ্ছে লালমনিরহাটে, যেটা রংপুর বিভাগে অবস্থিত। আর এইটা হচ্ছে লালমনিরহাট বিমানবন্দর সংলগ্ন এলাকায় অবস্থিত। আর যদি ভার্সিটির আবাসন ব্যবস্থা সম্পর্কে বলি, ভার্সিটিতে মোট 6টা হল আছে, 5টা ছেলেদের এবং 1টা মেয়েদের। এবং আমি ভার্সিটির মূলত 2টা হল দেখছি, কাজী হল আর স্যামসাং হল। আমি এই ভার্সিটির হলগুলোতে দেখছি যে হচ্ছে প্রতিটা রুমের সাথে অ্যাটাচ বাথরুম আছে। এবার আসি ভার্সিটির ডিপার্টমেন্ট সম্পর্কে। তো দেখো এই ভার্সিটিটায় মোট 4টা ডিপার্টমেন্ট আছে: অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং ইন অ্যারোস্পেস, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং ইন অ্যাভিওনিক্স। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংটা মূলত কি, এটা সম্পর্কে যদি আমি একটু বলি তোমাকে। অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং হচ্ছে মূলত অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল পার্ট। মেকানিক্যাল পার্ট বলতে কি, তুমি হচ্ছে মনে করো স্পেস ক্রাফট ডিজাইন, এয়ারক্রাফট ডিজাইন, প্রোপেলার, এইগুলার ডিজাইন সম্পর্কিত যে পার্টগুলো আছে এইগুলো নিয়ে তুমি ডিল করবা। অ্যাভিওনিক্সটা কি? অ্যাভিওনিক্সটা হচ্ছে অ্যাভিয়েশন ইলেকট্রনিক্স, মানে তোমার যে সকল এয়ারক্রাফট গুলো আছে এইগুলোর কমিউনিকেশন সিস্টেম, অটো পাইলট, রাডার সিস্টেম, তারপরে নেভিগেশন, তারপর স্যাটেলাইট কন্ট্রোল, যে সকল কমিউনিকেশন সাইট আছে বা ইলেকট্রিক্যাল সাইট আছে সেইগুলো তুমি কন্ট্রোল করবা। যদি আমি ইন শর্ট সামারি বলি, তোমার অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মেকানিক্যাল সাইডটা হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, আর অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ট্রিপলি সাইড যেটা, সেটা হচ্ছে অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং। ওকে, এইবার আসি আমি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং এ। এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ারিং মূলত এয়ারক্রাফট রিপেয়ার সম্পর্কিত। যারা হচ্ছে এয়ারক্রাফটের মেকানিক্যাল পার্ট গুলো ডিজাইন করে তারা হচ্ছে এএমই ইন অ্যারোস্পেস, আর যারা মনে করো এয়ারক্রাফটের ইলেকট্রনিক পার্ট গুলো রিপেয়ার করে তারা হচ্ছে এএমই ইন অ্যাভিওনিক্স। এখানে অ্যাভিওনিক্সে একটু খরচ বেশি। খরচ বেশি হওয়ার কারণটা দেখো, এখানে অ্যাভিওনিক্সে 5.4 লাখ বেশি খরচ এই জন্য যে এখানে আরো তোমার মডিউল কোর্স করতে হয়। এই মডিউল কোর্সটা হচ্ছে সিএএবি, হুইচ ইজ সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ সার্টিফাইড। এই কোর্সটার মাধ্যমে তুমি হচ্ছে একজন সার্টিফাইড এএমই ইঞ্জিনিয়ার হবা, যার মাধ্যমে তোমার কাছে একটি লাইসেন্স থাকবে এবং তুমি এয়ারক্রাফট গুলো রিপেয়ার এবং মেইনটেনেন্স করতে পারবে। ক্যাব লাইসেন্সধারী এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা এশিয়ান কান্ট্রিগুলোর মধ্যে এয়ারক্রাফট মেইনটেনেন্স এবং রিপেয়ারের জন্য পারমিসিবল। অ্যাভিয়েশন ইউনিভার্সিটির পরীক্ষায় যদি তুমি মোটামুটি 70 to 80 মার্কস পাও তাহলে তুমি মোটামুটি ভাবে এখানে চান্স পেয়ে যাচ্ছ। এখন আসি কোন সাবজেক্টের জন্য কেমন র্যাঙ্ক লাগে। ফার্স্ট অফ অল, এই ভার্সিটি যখন তোমাকে রেজাল্টটা দেয় তারা জাস্ট তোমার এই লিখিত পরীক্ষাগুলোর রেজাল্ট দেয়, তারপরে আরো একটা ভাইবা পরীক্ষা নেওয়া হয়। তো এই ভাইবা পরীক্ষার পরে এই লিখিত প্লাস ভাইবা দুইটা কম্বাইন করে তোমার একটা মেরিট লিস্ট প্রকাশ করা হয়। এই মেরিট লিস্টের উপর বেসিস করে যদি আমি বলি কোন সাবজেক্ট পাওয়ার জন্য কেমন র্যাঙ্ক লাগে, তাহলে যারা মোটামুটি প্রথম মেরিট লিস্টে জায়গা পায় সবাই হচ্ছে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টে শিওরলি পেয়ে যায়। তারপর যারা সেকেন্ড মেরিট লিস্টে জায়গা পায় তারা হচ্ছে অ্যাভিওনিক্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা পায়, আর যারা থার্ড ফোর্থ মেরিট লিস্টে জায়গা পায় তারা হচ্ছে এএমই এই দুইটা সাবজেক্টই পেয়ে যায়। প্রতি বছর সাধারণত দেখা যায় যে অ্যাভিয়েশন ইউনিভার্সিটি 4টা মেরিট লিস্ট প্রকাশ করে থাকে। তো সেই মেরিট লিস্টের উপর ভিত্তি করেই হচ্ছে আর কি সাবজেক্ট অ্যালোকেশন গুলো হয়, এবং এটা একটু লং প্রসেস আর কি। দেখা যাচ্ছে ফার্স্ট মেরিট লিস্টের 1 সপ্তাহ পর সেকেন্ড মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টের 1 সপ্তাহ পর থার্ড মেরিট লিস্ট, এমন 1 সপ্তাহ টাইম ইন্টারভ্যালে মেরিট লিস্ট গুলো প্রকাশ করা হয়। এবং ওই মেরিট লিস্ট প্রকাশ হওয়ার 1-2 দিনের মধ্যেই তোমার ভাইবা এক্সামটা হয়, যেটা হচ্ছে তোমার পুরাতন বিমানবন্দর তেজগাঁও যে ক্যাম্পাস আছে ওখানে সাধারণত ভাইবা এক্সামটা হয়ে থাকে। আমি যদি আমার কথা বলি, আমি মোটামুটি 70 মার্কসের মতো অ্যান্সার করছিলাম, আর হচ্ছে আমার র্যাঙ্ক ছিল 82। এই ছিল এভিয়েশন এন্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি সম্পর্কিত মোটামুটি তথ্য। তোমাদের যদি আরো কোনো তথ্য জানার প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে হেল্প করার সর্বোচ্চ ট্রাই করবো। তো সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।